ঘটা করে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আনুষ্ঠানিক উদ্বোধন ভার্চুয়ালের মাধ্যমে করলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রফুল্লচন্দ্র সেনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে। আর এখানে হচ্ছে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হসপিটালের একের পর এক বিশাল গগনচুম্বী অট্টালিকা তৈরি হয়েছে। আর সেই সঙ্গে আমরা দেখব যেটা সুপার স্পেশালিটি হসপিটাল, যেখানে এখনও পর্যন্ত যে ভর্তি প্রক্রিয়া এবং চিকিৎসা প্রক্রিয়া এখনও যেখানটায় সীমাবদ্ধ আছে, সেটা হচ্ছে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ এবং হসপিটাল। চিকিৎসা ব্যবস্থা কীরকম? মাত্র কদিন আগেই রাত্রি 10:42 থেকে এখানে ধুমধুমার কাণ্ড হয়েছিল। চিকিৎসা ব্যবস্থার গাফিলতিকে কেন্দ্র করেই শুধু একবার নয়, প্রায়শই যে ঘটনা এখানে ঘটেই থাকে। দেখতে পাচ্ছেন সুপার স্পেশালিটি হসপিটাল ডান দিকে, বাঁদিকে আছে এখানে বিভিন্ন বিল্ডিং, কোনোটা হোস্টেল, আবার কোনোটা নির্মীয়মান, এখনও কাজ চলছে। যদিও দোহাই আছে যে এখানে এখনও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলা হলেও সার্বিক যে প্রক্রিয়া, চিকিৎসার যে পরিকাঠামো, একটা মেডিকেল কলেজ হতে গেলে যে চিকিৎসার পরিকাঠামো প্রয়োজন, সেগুলো নাকি এখনও সম্পূর্ণ হয়নি এবং তার ফলেই নাকি এখনও সেভাবে সার্বিক চিকিৎসা পরিষেবা গড়ে ওঠেনি। কিন্তু সুপার স্পেশালিটি হাসপাতাল, যেটা এখন মেডিকেল কলেজ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলে পরিচিতি লাভ করেছে, এটা তো বহু পুরনো। অথচ নামে সুপার স্পেশালিটি হলেও এখানে চিকিৎসা পরিষেবা আজও মেলে না। হ্যাঁ, এটা আরামবাগের সুপার স্পেশালিটি হসপিটাল কাম প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে নামেই হসপিটাল, কেউ কেউ বলছেন, কেউ কেউ বলেন এই সুপার স্পেশালিটি হাসপাতালে আসা মানেই চিকিৎসা পরিষেবা কতটা পাবেন সে নিয়ে সন্দেহ। ঘটা করে আজকে যখন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলেন, তখন অনেকেরই প্রশ্ন ছিল যে এত নেতা আজকে যারা হাজির হয়েছেন এবং রোগী কল্যাণ সমিতির যিনি এখানকার সভাপতি, যিনি একসময় ছিলেন প্রাক্তন বিধায়ক, বর্তমানে হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, যিনি এখানে পদাধিকার বলে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তিনি কি করছেন? তিনি কেন এখানে প্রতিদিন চিকিৎসা পরিকাঠামো কতটা সদর্থক সেসব নিয়ে খোঁজ রাখেন না? এই অভিযোগ সকলেরই প্রায়। সাধারণ মানুষ যারা চিকিৎসা পরিষেবা নিতে আসেননি কিন্তু খবর রাখেন, তাদেরও অভিযোগ যে এই এত বড় একটা হসপিটাল, এত বড় পরিকাঠামো, এত বিপুল অর্থ ব্যয়, মেডিকেল কলেজ না হয় ধরে নেওয়া যায় যে এখনও নির্মীয়মান পথে আছে। যেহেতু নির্মীয়মান, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল, যেখানে সুপার নামটা এবং সুপার স্পেশালিটি, সেখানে কেন চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে না? রাত্রেবেলা ডাক্তারদের কল করলে অধিকাংশ সময়ই ডাক্তারদেরকে পাওয়া যায় না। নার্সিং স্টাফ তাদের ব্যবহার নিয়ে এবং যারা এখানে অন্যান্য যারা গ্রুপ ডি পোস্টে আছেন তাদের পরিষেবা দেওয়া নিয়েও অনেক বিতর্ক এখানে আছে। একই সাথে এখানে বলা হয় যে এখানে যারা ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, একমাত্র তাদের উপর ভরসা করে সাধারণ মানুষ, যাদের সন্তানরা এখানে, বা স্বামী বা সন্তান বা মা বাবা যে কোনো আত্মীয় ভর্তি থাকেন, তাদের একমাত্র অনেক ভরসা থাকে ওয়ার্ড বয় এবং ওয়ার্ড গার্লদের উপর। তারা যেটুকু পরিষেবা দেন তার উপর নির্ভর করে নিচে রুগীর আত্মীয়রা
উৎকণ্ঠার প্রহর গোনেন, কিন্তু ভরসা করা যায় না। নার্সিং স্টাফদের অধিকাংশেরই নার্সিং স্টাফ, তাদের যে আচার আচরণ, তাদের ডাক্তার, তাদের যে আচার আচরণ, বিশেষ করে যারা এখন নতুন ডাক্তারি পড়ছেন, যারা নার্সিং পড়ছেন, এখানে অনেক রুগীদেরই অভিযোগ, রুগীর আত্মীয়দের, যে সকালে যে রুগীকে ভর্তি করা হয় হয়তো রাতে তার ট্রিটমেন্ট শুরু হয়, এবং বহুবার অনুরোধ উপরোধ করে, বহু বিরক্তিকর মন্তব্য শুনে তারপর তারা হয়তো চিকিৎসা পরিষেবার ন্যূনতম সুযোগটুকু পান। তারপর রেফারের ব্যবস্থাটা তো আছেই, যে কোনো বাহানায় এখানে রেফার করে দেওয়াটা যেন জল ভাতে পরিণত হয়েছে। তো অনেকেরই প্রশ্ন, যদি সুপার স্পেশালিটি হাসপাতাল, যদি মেডিকেল কলেজ হাসপাতাল, তাহলে এখান থেকে বর্ধমানে বা কলকাতায় কেন পাঠানো হবে? কেন এখনো পর্যন্ত সেই চিকিৎসার পরিকাঠামো গড়ে উঠবে না? ন্যূনতম চিকিৎসা পরিষেবা এখানে মিলবে না। হ্যাঁ, দু একটা ক্ষেত্রে যে ভালো চিকিৎসার খবর পাওয়া যায় না তা নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসায় অবহেলার কথা, অভিযোগ এখানে প্রায়ই মেলে, এবং অধিকাংশ রোগেরই এখানে সেরকম চিকিৎসা এবং ন্যূনতম যে ওষুধের যে পরিষেবা সেটুকুও পাওয়া যায় না। এখানে চিরকুটে ধরিয়ে দেওয়া হয় প্রেসক্রিপশন, দ্রুত সেগুলি কিনে নিয়ে এসে হাজির করতে হয়, তারপরেই সেই ওষুধ প্রয়োগ হয়। অথচ ইমারতের পর ইমারত তৈরি হচ্ছে। অনেকেরই প্রশ্ন যে ইমারতের প্রয়োজন অবশ্যই, কিন্তু যে কারণে রুগীকে নিয়ে আসা হয়, যেটা দরকার হচ্ছে চিকিৎসা, সেই চিকিৎসা পরিষেবা, অথচ দেখুন এখানে কত রুগীর আত্মীয়রা কত কষ্ট করে এই সব জায়গায় দিনের পর দিন বসে থাকেন তাদের রুগীদের চিকিৎসার। আমি একটুখানি কথা বলবো। আপনাদের কে ভর্তি আছেন এখানে? শ্বশুরমশাই, কতক্ষণ অপেক্ষা করছেন? এই 5 টাকা থেকে জানে না যে এইখানে 5 টাকার টিকিটে খায়, সেই সকাল 6টা থেকে বসে আছে এক বুড়ো বয়স্ক শাশুড়ি। তারপরে ননদ এই সব এই বলতে চিকিৎসা শুরু হয়েছে? হ্যাঁ হয়েছে, বলতে হয় 4 দিন ভর্তি হয়েছে, চলছে মোটামুটি চলছে। আমি তো ঠিক জানি না, আমি এই ঘন্টা দিনে ঘুরতে এসে নিয়ে যাচ্ছি, ওরা সব এসেছে খেতে গেছে। আচ্ছা, 19 দিন ভর্তি আছেন? চিকিৎসা কেমন চলছে? ওই নামে মাত্র? আর আপনাদের ভালোভাবে বসা বা টয়লেট এইগুলো কোনো সুযোগ আছে না? এইভাবে বসে খুব কষ্ট করে কাটাতে হয়? মানে খুবই কষ্ট হয়, তাই তো? হ্যাঁ, এই যে একটু জল খাওয়ার জন্য একটা কলেজে কোথায় এখানে রয়েছে, একটু লাইন দিয়ে একটু জলও খেতে যেতে হচ্ছে। নাই, খুব কষ্ট করে লাইন দিতে হবে অথবা কিনে খেতে হবে? একটু জল ওই যে ওইখানে আছে, একটু যে লাইন দিয়ে নিতে হবে, মানে সবটাই খুব কষ্টকর পরিস্থিতি। এইভাবে কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে আছেন। আপনাদের কে ভর্তি আছেন? কতদিন হলো ভর্তি আছেন? আজকেই না? 5 দিন হয়েছে। কি হয়েছিল? আচ্ছা, কেমন আছেন এখন? উনি চিকিৎসা ঠিক মিলছে? সেটা ডাক্তারবাবু করে যাচ্ছেন, এবার অসুবিধা এবার আমরা কি বুঝবো। বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে? না, এখনো পর্যন্ত কিছু কিনতে হয়নি, একটা রিপোর্ট করতে হয়েছে। রিপোর্ট করতে হয়েছে বাইরে থেকে? কোথেকে করালেন? জামাইয়ের মারফত ওখানে যোগাযোগ করে হয়েছে, এটা কোন জায়গায় করাচ্ছে আমি বলতে হবে। মোট কথা হসপিটালে নয়, বাইরে থেকে, তাই তো? আচ্ছা, পরীক্ষাগুলো বেশিরভাগই বাইরে থেকে করতে হয়, তাই তো? সেটাও ঠিক বলতে হবে। পয়সা লাগছে? আচ্ছা, যে মানে বাইরে থেকেও করতে হচ্ছে, এখানেও হচ্ছে? আচ্ছা, বাইরে থেকেও পরীক্ষা করাতে হচ্ছে। বাইরে থেকে যেমন শুধু ওষুধ কিনতে হচ্ছে তাই নয়, বাইরে থেকে পরীক্ষাগুলোও করাতে হচ্ছে বাইরে থেকে। এটাও আপনারা শুনতে পাচ্ছেন যে শুধু চিকিৎসা পরিষেবা যে অতি সাধারণ সেটাও যেমন, একই সাথে আপনারা শুনতে পাচ্ছেন যে বাইরে থেকেও পরীক্ষাগুলো করাতে হচ্ছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি সাইনবোর্ড এখানে খুব ভালো করে এখানে দেওয়া আছে যে 2023-এর 26শে এপ্রিল প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের
রূপায়ণ কার্যের শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা আছে 26শে এপ্রিল 2023, অর্থাৎ 1 বছর হয়ে গেছে। আর একটা এপ্রিল হতে যাচ্ছে আর কদিনের মধ্যেই। কিন্তু তাতে কি চিকিৎসার জন্য যেটুকু, কেন ওষুধ বাইরে থেকে কিনতে হবে, ন্যূনতম পরিষেবা নেই। এবং এখানে জানতে গেলে সবাই নিজেকে তারা প্রায় মুখ লুকিয়ে ফেলছেন, তারা বলতে চাইছেন না যে কেন এখানে পর্যাপ্ত ওষুধ এখানে মিলছে না, সেটা নিয়ে তারা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। আর আমরা দেখাবো গোটা বিল্ডিং চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, যে এখানে দেখবেন রুগীদের ভর্তি করার পরেই ছুটতে হচ্ছে বাইরে। প্রাথমিক যে ট্রিটমেন্টের পরেই তাদেরকে বেশিরভাগ ওষুধ চিরকুটে ডাক্তারবাবুরা হাতে ধরিয়ে দিচ্ছেন, এবং সেটা বাইরের যে সমস্ত ওষুধের দোকান আছে সেই ওষুধের দোকানগুলো থেকেই কিনে নিয়ে আসতে হচ্ছে। এবং এখানে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, হসপিটালের নিজস্ব প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে, কিন্তু সেখানকার মানে পরীক্ষার উপরে রুগীরাও ভরসা করতে পারেন না, এবং অধিকাংশ ক্ষেত্রে বাইরেই সেটা এইভাবে রুগীর আত্মীয়রা যারা আছেন তারা কোনোভাবে এইখানে এই নোংরা আবর্জনার মধ্যেই তারা শুয়ে বসে কাটাচ্ছেন। আর যেটা বলছিলাম যে কেন বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসতে হবে, এই প্রশ্ন কিন্তু এখানে অনেকেরই। দেখুন, প্রচুর বিল্ডিং এবং এখনো পর্যন্ত নির্মিত হচ্ছে অনেক, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এত কিছু আছে, শুধু যেটা প্রয়োজন ছিল সেটাই সেভাবে নেই, সার্বিক নেই। সেটা হলো চিকিৎসা পরিষেবা, আর হচ্ছে ন্যূনতম একটু মানবিক ব্যবহার, যে কারণে প্রায়ই বিশৃঙ্খলা তৈরি হয়। হসপিটালে চিকিৎসাকে কেন্দ্র করে প্রায়ই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। অনেক সময় অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে যায়, যেটা অনভিপ্রেত। ডাক্তারদের উপর চড়াও হওয়া, হয়তো ডাক্তারদেরও কিছু করার থাকে না, কারণ হাতের সামনে তারাও সার্বিক ওষুধ পান না, বাইরে থেকে কিনতে। আপনাকে কোথায় যেতে হচ্ছে এখন দিদি? বা ওষুধ আনতে যাচ্ছেন? বাইরে কিনতে হচ্ছে আপনাদের ওষুধ? হ্যাঁ, বাইরে ওষুধ কিনতে হচ্ছে। মানে ডাক্তাররা কি প্রেসক্রিপশন করে দিচ্ছেন, বাইরে গিয়ে নিয়ে আসতে হচ্ছে, তাই তো? দিচ্ছেন, কিন্তু কিনতেও হচ্ছে। আর পরীক্ষা বাইরেও করতে হচ্ছে। ও হসপিটালে নেই? আচ্ছা। আর আপনাদের সবই কিনতে হবে? আপনাকেও অনেক কিনতে দিয়েছে? হয়নি সব, মানে সবই বাইরে থেকে কিনতে হচ্ছে, সব ওষুধ বাইরে থেকে। কোনো ওষুধ দিচ্ছে না? আর চোখের ড্রপও পাচ্ছেন না, সেটাও বাইরে থেকে কিনতে হচ্ছে? ড্রপারটাও কিনতে হচ্ছে। আচ্ছা, এবারেও বলেছেন? এখানে সবই বাইরে থেকে রিপোর্ট করতে হচ্ছে? করেছি, এই 15 দিন আগে বাদ থেকে করেছি, আবার আজকে বলেছে এখানে করতে বলেছিল, এখানে ডেট দিয়ে দিয়েছে, আবার 3টে করেছিল, বাদ থেকে করেছি। মানে বারবার যাতায়াতও করতে হচ্ছে? অর্থদণ্ড কি বলছেন? অর্থদণ্ড হয়রানি হতে হচ্ছে? হ্যাঁ, আমি চলতে পারছি না গো, আমার হাড়গুলো সব কোথায় নেমে গেছে। এই অবস্থাতেও কষ্ট করে আসতে হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। একটা সুপার স্পেশালিটি হসপিটাল, একটা মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তু কোনো পর্যাপ্ত ট্রিটমেন্ট পাচ্ছেন না। কতবার যে এরকম তার ঠিক নাই, এসে কান্না পেয়ে যাচ্ছি, জানা কখন এসছি, কটা বাইছে বলুন দিদি। এই যে এখন এবার খিদের জ্বালানে আর চলতেই পারছি না, আর পায়ে আমরা আগড়িয়ে গেছে, আমি পা মাটিতে ফেলে চলতে পারছি না। এবং বিভিন্ন রোগের তো চিকিৎসকও নেই এখানে, বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগের কোনো চিকিৎসকও নেই। আচ্ছা, শুধু তাই নয়, অনেকে অভিযোগ করছেন যে সকালে রোগীকে ভর্তি করলে যে ডাক্তার দেখছেন
10টার পর সেই ডাক্তার পাল্টে যাচ্ছে, বিকালবেলা আর একটা ডাক্তার, রাত্রেবেলা আর একটা ডাক্তার। তারা নিজেরাই বুঝতে পারছেন না কোন ডাক্তারের প্রেসক্রিপশন তারা ফলো করবেন। কারণ সকালে যিনি আসছেন তিনি হয়তো আর 3 দিনে তাকে আর পাওয়াই যাচ্ছে না। আবার রাতে আসছেন তিনি হয়তো পরদিন আসছেন না। তিনি যে ট্রিটমেন্টটা করলেন সেই ট্রিটমেন্টের কতটা রিকভারি হলো সেটা জানার জন্য আর তাকে পাওয়া যাচ্ছে না। এখানে যেহেতু ডাক্তারি পড়াশোনা হচ্ছে, নার্সিং পড়াশোনা হচ্ছে এবং ডাক্তারদেরকে দিয়ে হয়তো এক্সপেরিমেন্ট করানো হচ্ছে, আমার জানা নেই হচ্ছে, কিন্তু রুগীদের তাতে লাভটা কি হচ্ছে? রুগীদের তো কোনো লাভ হচ্ছে না। রুগীদের যেটুকু প্রয়োজন যে সঠিক চিকিৎসা এবং যে ডাক্তারের আন্ডারে ভর্তি হবে অন্তত তার হাত দিয়েই তার মানে শেষ পর্যন্ত যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা হোক, সেই আশা তারা পাচ্ছেন না। আমি বারবার বলছি যে এখনও কাজ চলছে। অনেকে হয়তো বলছেন যে কাজটা যতদিন না পূর্ণ হয় ততদিন এই অবস্থা, কিন্তু ঘটা করে উদ্বোধন হয়। নেতারা এসেছেন, ফটো সেশন করেছেন, কিন্তু তারা একবারও খোঁজ নিতে আসেন না নিয়মিত, বরং জিজ্ঞাসা করলে বলেন মানে সম্ভবত খোঁজ নেয়ার অভাবেই তো তারা জানিয়ে দেন যে ভীষণ ভালো ট্রিটমেন্ট হয় এখানে। খোঁজ নিলে দেখা যাবে সেই নেতাদের কোনো আত্মীয়ই হয়তো কখনো আরামবাগ হাসপাতালে আদৌ ট্রিটমেন্ট করিয়েছেন কিনা সে বিষয়ে সন্দেহ। কারণ এখানে অতি সাধারণ প্রয়োজনে নেতাদের অনেক আত্মীয়ই ব্যাঙ্গালোর বা দক্ষিণ ভারতের নামি দামি হসপিটালে বা কলকাতার নামি দামি বেসরকারি নার্সিংহোমে তারা ট্রিটমেন্ট করান। তারা স্বাভাবিকভাবেই তারা জানবেন না সাধারণ রুগীরা যখন এখানে ট্রিটমেন্টের জন্য আসেন তখন তারা কতটা সুযোগ পান। আর এই যে দেখছেন এদিকে আছে মর্গ। এই মর্গ মানেই হচ্ছে যেন একটা আতঙ্কের জায়গা। এই মর্গে যদি একবার কোনো ব্যক্তিকে কাটাছেঁড়া করার জন্য প্রবেশ করানো হয় তারপর সেই রুগীর আত্মীয়দের নরক যন্ত্রণার শিকার হতে হয়। কারণ এরপরেই তাদের উপর নতুন করে চাপ পড়বে, কত টাকা দিতে পারবে। 4,000 5,000 করে টাকা চাপানো হয়। সেই টাকা দিতে না পারলে বডিকে অতি সাধারণভাবে সেলাই করিয়ে দিয়ে তারপর ছেড়ে দেওয়া হয়। এবং আর যদি একটু ভদ্রস্থভাবে সেই রুগী সেই ব্যক্তিটি মারা গেছেন, পরিবারের মধ্যে অনেক যন্ত্রণা, তাদের আত্মীয় বিয়োগ হয়েছে, কিন্তু সেই আত্মীয়কে যখন কাটাছেঁড়া করার পর সেই বডি দেওয়ারকে নিয়ে যখন রীতিমতো দড়ি টানাটানি হয়, টাকার চাপিয়ে দেওয়া হয় ঘাড়ে বোঝা, এই নিয়ে বহুবার আরামবাগ টাইমসে আমরা বিষয়টা তুলে ধরেছি। কিন্তু বিষয় তুলে ধরা নামান্তর। কখনো রোগী কল্যাণ সমিতির যিনি সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তিনি কখনো তার হুঁশ ফেরেনি। তিনি কখনো এই বিষয়ে কোনো দিন কোনো কঠোর পদক্ষেপ নেননি, এমন অভিযোগ দেখাই যায়। কারণ যেহেতু অবস্থার কোনো পরিবর্তন হয়নি, এখানে যিনি প্রিন্সিপাল আছেন তিনি যে একবারেই জানেন না তা নয়, কিন্তু অদ্ভুত এক নীরবতা, অদ্ভুতভাবে একটা যেন পরোক্ষভাবে প্রশ্রয় দেওয়া হয় এই সমস্ত অন্যায়ের। রুগীর যারা আত্মীয়রা এই অবস্থার মধ্যে পড়েন, হঠাৎ যখন একটা মোটা অঙ্কের টাকা এই মর্গ থেকে চাপিয়ে দেওয়া হয়, মর্গে যারা কাটাছেঁড়া করেন তারা শুধু বডি কাটাছেঁড়া করেন না, আত্মীয়দের পকেটকেও কাটাছেঁড়া শুরু হয়ে যায়। এবং টাকা যদি না দিতে পারে তাহলে সে বডিকে অতি তাচ্ছিল্যের সঙ্গে হাতে তুলে দেওয়া হয়, যেটা মানে দেখতেও মর্মান্তিক। এই অবস্থায় এখানে এই যে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেন রুগীর আত্মীয়রা, তারা একটা প্রত্যাশা নিয়ে আসেন যে তাদের যারা আত্মীয় তাদের চিকিৎসাটা অন্তত ভালো হবে, সেই আশা নিয়ে তারা এখানে আসেন। কিন্তু যখন রেফার করে দেওয়া হয়, আচ্ছা আপনারা যারা এখানে আছেন আপনাদের মানে আত্মীয় চিকিৎসা পরিষেবা নিয়ে এসেছেন তো? আচ্ছা আপনাদের কি মনে হয় একটা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে যদি আপনারা চিকিৎসা শুরুর পরেই
যদি কোনো রুগীকে রেফার করে দেওয়া হয় বর্ধমান বা কলকাতায়, মানুষের পকেটে মানে অর্থের একটা ব্যাপার থাকে, আপনাদের কি আদৌ সেটা মনে করেন যে আদৌ সঠিক? কত দূর দূরান্ত থেকে মানুষ এখানে ট্রিটমেন্টের জন্য আসে, তারপর যদি রেফার করে দেওয়া হয় এবং যদি বলা হয় এত টাকার ওষুধ কিনে নিয়ে আসতে হবে, এত পরীক্ষা বাইরে থেকে করতে হবে, সেটা কি আদৌ সদর্থক ভাবনা বলে আপনাদের আদৌ মনে হয়? আমরা গরিব মানুষ হসপিটালে আসছি, আমরা চাইবো আমরা পয়সা খরচা করতে পারবো না, এই তো কথা। সেই জন্যই সরকারি 300 হাসপাতাল। টাকা রোজ ইনকাম করি, তাতে যদি 10,000 টাকা ওষুধ আমরা কোথায় পাবো? পুকুরও নেই আর ডোবাও নেই আমাদের। তাহলে কি বলবেন আপনি? আপনি তো প্রতিদিনের বোধহয় এই সমস্ত জিনিসের সাক্ষী। কি বলবেন যে একটা মেডিকেল কলেজ হাসপাতালে ন্যূনতম সাধারণ যেগুলো মানে চিকিৎসার জন্য ওষুধ, সেটাও সার্বিক মেলে না, আর জীবনদায়ী ওষুধ সব বাইরে থেকেই কিনতে হয়। ব্যাপারটা হচ্ছে কিছু মানে অধিকাংশ ডাক্তার যারা পুরোনো ডাক্তার বা যারা নতুন ডাক্তার এসছে, অধিকাংশ নার্সিংহোম বা চেম্বারের সঙ্গে যোগাযোগ আছে। এবার এখানে আরামবাগ হসপিটালে যেসব ওষুধ সরকার পাঠাচ্ছে, আমরা ভেতর থেকে খবর পাচ্ছি ওষুধ থাকা সত্ত্বেও ডাক্তাররা লিখছে না। এনারা কি করছেন, বলছেন বাইরে থেকে কিনে এই ওষুধের থেকে এটা উন্নত মানের, অথচ এই ওষুধ আমাদের সাপ্লাই নেই, বাইরে থেকে কিনে। এইভাবে ডাক্তাররা যাতে ওষুধ বাইরে থেকে কিনে, ডাক্তারদের কাছে কোম্পানির তরফ থেকে কমিশন আসে এবং ওষুধের দোকান থেকে কমিশন আছে, সেই জন্য ডাক্তাররা এরকম করছে। যদি এর বিরুদ্ধে যদি শুধু সরকার ওষুধ দিতে নয়, পরীক্ষা করতেও তো সমস্ত কিছু পরীক্ষা সব কিছু, একটা মেডিকেল কলেজ হাসপাতালে সিটি স্ক্যান হচ্ছে না, এমআরআই হচ্ছে না, সমস্ত কিছু আছে মেডিকেলে। এমনকি মানে যা কিছু যেগুলো রিপোর্টে আমরা ভেতর থেকে খবর পেয়েছি আছে, কিন্তু ডাক্তাররা সেটা লিখছে না, বলছে এটা বাইরে থেকে করে। কেন বাইরে থেকে করলে ডাক্তারবাবুদের পকেটে কমিশন আসবে, এই কমিশনের জন্য ডাক্তারবাবুরা এরকম হয়ে গেছে। যদি আচ্ছা, ওনাদের এত টাকায় যদি কমিশনের প্রয়োজন পড়ে, ওনারা বলুক, আমরা সবার কাছ থেকে ভিক্ষা করে ওনাদেরকে সহায়তা করব, যে আপনাদের বাইরে থেকে কমিশন খাবার দরকার নেই। ওনাদিকে লক্ষ লক্ষ টাকা সরকার মাসে মাইনে দিচ্ছে, তার সত্ত্বেও কিন্তু ওনারা কমিশন খাবার জন্য বাইরে করবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানকার কিন্তু রুগী কল্যাণ সমিতি যিনি সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, তিনি কিন্তু একজন জনপ্রতিনিধি, তিনি কি এগুলো জানেন না কিছুই? উনি জেনেও না জানার ভান করে থাকেন। উনি যখন দেখেন যে কোনো জায়গাতে কিছু খুব চাপের বিষয় আছে, তখন উনি ছুটে এসে এদিক ওদিক ছুটাছুটি করে। উনি সব জায়গাতে সৌজন্যতামূলক থাকেন এবং ছবি তোলার মাস্টার। এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র সাঁতরার মানে কয়েক বছরে যে উনি বিধায়ক ছিলেন সেটা আমরা দেখেছি। ওনাকে যখন কোনো কথা কেউ বলতে যায়, উনি মানে তখন এমন ভাবেন যে আমি একটা বড় এমপি, এবং বিভিন্ন মিটিংয়ে দেখেছি উনি এক কথা বলছেন। এখানে আমি নিজে ওনাকে কংগ্রেস পার্টি অফিসে একটা সই করতে গেছি, উনি নিজের কাজ নিজে করে যাচ্ছে, অথচ চুপচাপ পেপার পড়ে যাচ্ছে, কিচ্ছু বলেন। শেষে আমি বললাম, স্যার এটা করবেন না করবেন না? তখন দু একটা ছেলে বললে, স্যার এটা করে দেন। তখন বলার পরে উনি করলেন। তার মানে আপনি বলছেন যে জনপ্রতিনিধিদের উপর এখানে এই যে চিকিৎসায় যে পরিষেবার উন্নতি হবে, কোনো আস্থা আপনাদের কাছে নেই? মানুষের আস্থা হারিয়ে গেছে। ওনারা জানে যে আমরা মানুষের ভোট পেয়ে এক জায়গাতে দাঁড়িয়েছি, আমরা সরকার থেকে একটা কমিশন পাচ্ছি, মানে মাইনে পাচ্ছি, এবং আমরা যদি মানে হেরেও যাই, আমরা তো একটা আমাদের সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা পাবো, তাতে জনগণ মরুক আর যাই আমাদের দেখার দরকার নেই, আমরা আমাদের পরিষেবা পেলেই হল। এটা হচ্ছে ওনাদের মানে এমএলএ এমপিদের ওনার বক্তব্য। ওনার কাজে কর্ম বুঝতে পারে মানে কতটা গভীর দুঃখের সঙ্গে এগুলো আপনারা জানাচ্ছেন। দুঃখের সাথে বলছি, আরামবাগ হসপিটালে কোন জিনিস নাই, সমস্ত জিনিস আছে। আপনি রিপোর্ট থেকে দেখুন, তার সত্ত্বেও ডাক্তাররা লিখছে, কিন্তু তারপরেও তো রুগীরা বেঁচেতে গড়াগড়ি খাচ্ছে, তাহলে আছে কি করে বলবেন? পরিষেবা থাকা সত্ত্বেও মানে রোগীরা পাচ্ছেন। আপনি শিশু বিভাগে তো এখানে অনেকে অভিযোগ করছেন যে শিশু বিভাগে একটা বেডে মা ছেলে সহ এরকম করে 3 জন করে 2 জন করে থাকছে, একটা মাত্র শৌচাগারে সমস্ত মা এবং সন্তানদের যেতে হচ্ছে। এটা কি বলবেন? এটা কি কোনো সুস্থ লক্ষণ? না, এটা অসুস্থ লক্ষণ। যিনারা সুস্থ হতে আসছেন, কিছু কিছু ডাক্তারবাবু আছেন বা নার্স আছেন, তিনারা পেরেশান হয়ে যাচ্ছে। এটার ব্যাপারে কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়কে রবীন্দ্র ভবনে যখন ইমাম মুয়াজ্জিন দিকে নিয়ে এবং ব্রাহ্মণ দিকে নিয়ে আরামবাগ থানার আইসি তৎকালীন ছিলেন সুকুমল, আপনারা বলেছিলেন, বলেছিলাম যে এটা আপনি আরামবাগ হসপিটালের ব্যাপারে একটু খেয়াল করুন। উনি বললেন হ্যাঁ আমি দেখছি বলে লিখলেন, ওই লিখে পকেটে রেখে দিলেন, তারপরে আর ওনার কোনো খবর নেই। আপনার নাম? আমার নাম হচ্ছে হাফেজ খায়রুল হাসান, আমি আরামবাগ তালতলা বাজার মধ্যে ইমাম সাহেব।
দেখুন আপনারা শুনছেন কতটা ক্ষোভের সঙ্গে মানুষ জানাচ্ছে যে তারা চিকিৎসা পরিষেবাটা নেওয়ার জন্য কত দূর দূরান্ত থেকে ছুটে আসেন। সবাই আসছেন সরকারি হাসপাতালে, অতএব সরকারি হাসপাতালে আসার একটাই উদ্দেশ্য, এখানে তারা চিকিৎসা পরিষেবা পাবেন এবং তাদের যে আত্মীয় তাদেরকে তারা সুস্থ করে বাড়ি ফিরবেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা কি দেখছেন, তাদের সন্তানদের রেফার করে দেওয়া হচ্ছে বা তাদের যে কোনো আত্মীয় তাদেরকে রেফার করে দেওয়া হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে তারা বিনা চিকিৎসাতেই তারা চলে যেতে বাধ্য হচ্ছেন। এইখানে দেখতে পাচ্ছি অনেক দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করছেন কোনো একজন রুগী। আর আপনারা কত দূর থেকে এসেছেন? হলদিগুড়ি যথেষ্টই দূর। আপনাদের কেউ ভর্তি আছেন? হ্যাঁ, ভর্তি আছে। ট্রিটমেন্ট শুরু হয়েছে? হ্যাঁ, কাল থেকে ট্রিটমেন্ট শুরু হয়েছে, রেফার করেছে, আমরা নিচ্ছি। মানে রেফারটা করছেই, ভর্তি হওয়ার সাথে সাথে রেফারটা যত্ন করে দেয় না, সঙ্গে সঙ্গে করেনি, পরে ট্রিটমেন্টটা করার পর বললো সেটাই তো মানে, কিন্তু এখানে পাবেন না ট্রিটমেন্ট, এখানে পাবেন না। বেটার ট্রিটমেন্টের জন্য রেফারের দরজা, অথচ আপনারা কিন্তু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেই এসেছিলেন। মেডিকেলটা অ্যাকচুয়ালি এখানে নয়, ওই সাইডটা পড়ছে। আমি এটা বলছি না, হসপিটালটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অতএব রেফারের যন্ত্রণাটা আপনাদেরকে এখন পেতে হচ্ছে। কোথায় যাবেন রুগীকে নিয়ে? আমরা ইতিমধ্যে বর্ধমান রেফার করেছে, বর্ধমান যাব না, আমাদের যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড আছে। চাপাডাঙ্গা আমাদের আরোগ্য নার্সিংহোম একটা আছে, ওখানে স্বাস্থ্যসাথী অ্যালাও আছে। ওখানে মানে হসপিটাল থেকে আপনি কিন্তু নার্সিং হোমে ফিরছেন, স্বাস্থ্যসাথী আছে কিন্তু ফিরতে হচ্ছে নার্সিং হোমেই। এটাও একটা দিক যে যখন চিকিৎসা নিতে এসেছেন সরকারি জায়গায়, কিন্তু দেখা গেল যে এখান থেকে বেটার ট্রিটমেন্ট যখন পাচ্ছেন না, তখন আর হসপিটালের প্রতি ভরসা করছেন না, তাদেরকে কিন্তু ছুটতে হচ্ছে বেসরকারি কোনো নার্সিংহোমে বেটার চিকিৎসা পাওয়ার জন্য। তাহলে বেটার চিকিৎসা পাওয়ার জন্য এই হসপিটালে যেটা আগে এটা ছিল, আগে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে ছিল মেডিকেল কলেজ হসপিটাল, নাম এখন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামটা আছে। আগে এটা ছিল মহকুমা হাসপাতাল, এটা ছিল মহকুমা হাসপাতাল, এখন সেটা নাম হয়েছে প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আরামবাগ হুগলি। দেখতেই পাচ্ছেন যেটা লেখা আছে। এবং এই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে বিভিন্ন বিষয় তার কোনো রকম কোনো ট্রিটমেন্টের যে সুব্যবস্থা এখানে যদি পাওয়া যেত, তাহলে বেসরকারি নার্সিংহোমে রুগীকে নিয়ে ছোটার জন্য কাউকে এইভাবে দুশ্চিন্তার মেঘ নিয়ে যেতে হতো না। আমরা দেখাচ্ছি এখনও, আমরা বারবার বলছি যে এখনও মেডিকেল কলেজটার অধিকাংশই এখনও নির্মীয়মান। এটা হতেই পারে, কিন্তু নির্মীয়মান হলেও এই হসপিটালের বয়স এখানে কিন্তু একদম সবেমাত্র তা কিন্তু নয়। মহকুমা হাসপাতাল থেকে সেটা আবার হলো সুপার স্পেশালিটি হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে আবার হয়ে গেল মেডিকেল কলেজ হাসপাতাল। তিনটে ধাপে এটা পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে ফ্রি মেডিকেল শপ, এখানে হচ্ছে ফার্মেসি, ফ্রি না, এটা হচ্ছে যে ন্যায্য মূল্যের দোকান, ন্যায্য মূল্যের ওষুধের দোকান। এবং এখানেও যে ওষুধ পাচ্ছেন সেটাও সার্বিক নয় চিকিৎসার জন্য। এটা দেখছেন ছোটাছুটি আছে, কিন্তু চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন কিন্তু অনেকেরই আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন বসে আছেন। এমনি স্বাভাবিক হসপিটালে এলে তাদের মুখে দুশ্চিন্তার ভার থাকেই। আপনারা কত দূর থেকে এসেছেন? হামিরবাটি থেকে। সেটা কোথায়? মুতোডাঙ্গা, মায়াপুর। আচ্ছা, রুগী মানে আপনাদের কে ভর্তি আছেন? ভর্তি নয়, আমি ডাক্তার দেখাতে এসেছি। ডাক্তার কখন এসেছিলেন? এসছি 9টা-10টা। দেখানো হয়েছে? হ্যাঁ। ওষুধ পেয়েছেন? হ্যাঁ। বাইরে থেকে কিনতে হয়েছে নাকি কিছু ওষুধ? ওষুধ ডাক্তারের দিয়ে দিয়েছে। ডাক্তার দিয়ে দিয়েছে? হসপিটাল থেকেই দিয়েছেন। আর আপনি? আমাদেরও ডাক্তার দেখিয়েছিল, কালকে ছুটি হয়ে গেছে। ছুটি হয়ে গেছে? আমি আনতেছি। আচ্ছা, রুগী ভালো আছে? রুগী আমাদের বাড়িতে আছে। রুগী বাড়িতে আছে। আপনার?
ডেলিভারি সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হয়নি তো? এখানে মহিলা বিভাগটা এখনো পর্যন্ত এই বিভাগ নিয়ে অতটা অভিযোগ নেই, যে অভিযোগ অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে নিয়ে যে অভিযোগটা আছে এখানে দেখা যাচ্ছে। আপনাদের বাবা আছে, বাবা আছেন, কবে ভর্তি হয়েছেন? বাবা আজ 4 দিন হয়েছে। 4 দিন? কি কি ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে? এখনো কিছু কিনতে হয়নি আপনাদের? আচ্ছা, হ্যাঁ বলুন। ভালো পরিষেবা পেয়েছেন? খাওয়া দাওয়া সব একদম ঠিকঠাক পেয়েছেন? খুব ভালো। একজন ব্যক্তিকে অন্তত পাওয়া গেল যিনি এখানে বললেন যে টিপটপ পরিষেবা পাওয়া গেছে এবং খাওয়া দাওয়া ভালো পেয়েছেন। এটা মন্দের ভালো, অন্তত একজন বলেছেন যে এখানে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকেই অভিযোগ করছেন তাদের ন্যূনতম ওষুধও বাইরে থেকে কিনতে হচ্ছে, এমন পরীক্ষাগুলো পর্যন্ত বাইরে যেতে হচ্ছে। আপনাদের কে ভর্তি আছে? কে ভর্তি আছে আপনাদের? কবে ভর্তি হয়েছেন? আজকেই? বাইরে থেকে কোনো ওষুধ কিনতে হয়েছে? কিছু এখনো হয়নি? পরীক্ষা কিছু করাতে হয়েছে? এখনো হয়নি। আচ্ছা, বাইরে থেকে কোনো এখনো পর্যন্ত পরীক্ষা করাতে হয়নি এবং হবে কিনা এখনো জানেন না। ওরা লক্ষ্য করছেন এটা যেমন বলছেন, তেমন পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের অন্তও নেই। কারণ 2 দিন আগেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা সবাই জানেন। যে এখানে 2 দিন আগে বলে নয়, এটা প্রায়শই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল, আর এখানে অপ্রীতিকর ঘটনা যেন ঘটবে না এটা যেন অনেকে বিশ্বাসই করতে চান না। আর সেই হাসপাতালেরই আজকে খুব ঘটা করে ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। অনেকেই বলেছেন, আরামবাগ টাইমসকে অনেকেই ফোনে তখন জানিয়েওছেন যে ম্যাডাম কি যখন ভার্চুয়াল উদ্বোধন করেছেন তখন কি একবারও খোঁজ নিয়েছিলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন? যদিও সেটা সম্ভব নয়, মুখ্যমন্ত্রীর পক্ষে ভার্চুয়ালভাবে এগুলো জানা সম্ভব নয়, কিন্তু এই প্রশ্নগুলো ছিল নিছকই ক্ষোভের প্রশ্ন। যে এখানে উনি কি জানতে চেয়েছেন, জানাটা সম্ভব নয়, কিন্তু প্রশ্নটা যে ক্ষোভের প্রশ্ন এটাও বাস্তব। মানুষকে এখানে যে ওষুধের দোকানগুলো তারা মুখিয়ে থাকে কখন হসপিটাল থেকে একটি চিরকুট আসবে, চিরকুট থেকে তারা জানতে পারবেন ডাক্তার কি ওষুধ কিনতে দিয়েছেন। এখানে ডায়াগনস্টিক সেন্টারগুলো সেখানে সকাল থেকে ভিড় করে মূলত আরামবাগ মহকুমা হাসপাতাল, আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল, আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রুগীরা কাতারে কাতারে যাচ্ছে, গিয়ে সেখানে তারা পরীক্ষাগুলো করছে। কারণ এখানে সেই পরীক্ষা নেই, এটা অত্যন্ত বাস্তব।